এখন আমরা দেখব বন্ড প্রাইসিং। আচ্ছা, বন্ড প্রাইসিংটা আসলে কি করা হয়, কিভাবে করা হয়? আচ্ছা, এখানে একটা জিনিস যে বলছে বন্ডের কুপন গুলা আর প্রিন্সিপালটা যে বন্ড হোল্ডার সে যে পায় সে আসলে সে এখন পায় না, সেগুলো আসলে কি ফিউচারে পায়। Therefore, the price of an investor willing to pay for the bond depend on the value of the dollar to be received in the future compared to dollar in hand today. সো বন্ডের মূল্য হবে ওই মূল্য যেটা সে ফিউচারে রিসিভ করবে তার বর্তমান মূল্য। এই যে এটা তাহলে কিসের উপর ডিপেন্ড করে? যেহেতু আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো, প্রেজেন্ট ভ্যালু ডিপেন্ড করে কিসের উপর? ইন্টারেস্ট রেটের উপর। আচ্ছা, আর আমরা জানি যে কি যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কি ইন্টারেস্ট রেট থাকে। তারপর এখন আমরা এখানে সিম্পলিফাই, এখানে অ্যাজিউম করব যে একটা ইন্টারেস্ট রেট যেটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ফর ডিসকাউন্টিং ক্যাশ ফ্লো ফর এনি ম্যাচুরিটি। আচ্ছা, but we can relax this assumption easily. In practice, there may be different discount rate for cash flow accruing in different periods for the time being. However, we ignore this refinement. তবে বলতেছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কি ডিসকাউন্ট রেট থাকে, তবে আমরা ওটা ইগনোর করে আমরা শুধু একটাই ইন্টারেস্ট রেট নিয়ে কাজটা করব। সো সিম্পলি বলতে গেলে বন্ডের ভ্যালু হচ্ছে গিয়ে কুপনগুলোর প্রেজেন্ট ভ্যালু, আর একটা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু অফ ফার ভ্যালু। ফার ভ্যালু মানে কোনটা? ওই একটা নির্দিষ্ট সময় পর যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি যে বন্ড ইস্যু করছে সে আবার কি করবে, পে করবে। তো এটাকে আমরা যদি সূত্রে লিখি, সূত্রটা এরকম দেখায়, কুপনগুলো সবগুলো পেমেন্ট যোগ করবো সামেশন, আর বছর শেষে কি ফার ভ্যালুর কি প্রেজেন্ট ভ্যালু বললাম। আচ্ছা, দা সামেশন সাইন ইন ইকুয়েশন। আচ্ছা, এখানে সামেশন সাইন দ্বারা বুঝছে এখানে কি প্রেজেন্ট ভ্যালু অফ ইচ কুপন পেমেন্ট, মানে কুপনগুলোর প্রেজেন্ট ভ্যালু বের করব। Each coupon is discounted based on the time until it will be paid. আচ্ছা, যত তারপর the first term on the right hand side of equation is the যেটা হচ্ছে present value of annuity. The second term হচ্ছে present value of single amount. The final amount of the bond par value, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে ফাইনালি যে অ্যামাউন্টটা পাবো সেটার প্রেজেন্ট ভ্যালু। আর এটা হচ্ছে অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি মানে হচ্ছে কি অ্যানুইটি বলতে কি বোঝায়, মানে একই অ্যামাউন্টের একাধিক পেমেন্টের যখন প্রেজেন্ট ভ্যালু বের করি তখন আমরা এই অ্যানুইটিটা ইউজ করি। আচ্ছা, তো যেহেতু অ্যানুইটি ইউজ করব, সো আমরা জানি যে অ্যানুইটির সূত্র হচ্ছে কোনটা, এটা এই যে, হুম, আর এটা হচ্ছে কি মানে বছর শেষে যে মূল্যটা থাকবে সেটার। তাহলে আমাদের অ্যাকচুয়াল সূত্রটা এরকম হয়ে যাবে কুপন ইন্টু অ্যানুইটি ফ্যাক্টর পার ভ্যালু ইন্টু প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। এই যে এখানে একটা উদাহরণ দেয়া আছে। সাপোজ আমরা যে আগে যে উদাহরণটা পড়ছি সেটার ডিসকাউন্ট রেট হচ্ছে কত পার্সেন্ট? 8%। কুপন রেট হচ্ছে 8%, আর ম্যাচুরিটি হচ্ছে 30 বছর পর, আর পার ভ্যালু হচ্ছে 1000। যেহেতু আমাকে সেমি অ্যানুয়ালি পেমেন্ট করবে, সো আমাকে টোটাল কয়টা কুপন পেমেন্ট করবে? 60টা। আর যেহেতু 8%, 1000 টাকার 8% হচ্ছে 80 টাকা, প্রত্যেকটাতে পেমেন্ট করবে কত টাকা করে? 40 টাকা করে। এবং ইন্টারেস্ট রেট হচ্ছে কত পার্সেন্ট? সাপোজ 8% অ্যানুয়ালি, আর প্রত্যেক 6 মাসে, তার মানে কত পার্সেন্ট? 4%। দেন দ্য ভ্যালু অফ দ্য বন্ড, তখন বন্ডের ভ্যালুটা আসলে কত হবে? আমরা যখন এই ক্যালকুলেশনটা করব তখন আমরা এই যে 40 টাকা করে 60টা পেমেন্ট পাবো, তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 904.94, আর 1000 টাকার 30 বছর পরের 1000 টাকার বর্তমান প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 95.06। অর্থাৎ বন্ডটার ভ্যালু হচ্ছে টোটাল কত টাকা? 1000 টাকা। আচ্ছা, এরপর এই যে, in this example the coupon rate equal the market interest rate. কুপন রেট 8%, মার্কেট ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 8%। এই জন্য বন্ডটা বিক্রি হচ্ছে কোন ভ্যালুতে? পার ভ্যালুতে। পার ভ্যালু মানে কি বছর শেষে
যে ইয়াটা পাবে ম্যাচুরিটি শেষে। এখন সাপোজ ইন্টারেস্ট রেট কি হয় না, বন্ডের কুপন রেটের সাথে যদি ইকুয়াল না হয়, তখন তখন বন্ডটাও কি পার ভ্যালুতে বিক্রি হবে না। সাপোজ আমার কি হলো, ইন্টারেস্ট রেটটা হয়ে গেছে 10%, আর তাহলে প্রত্যেক 6 মাসে কত পার্সেন্ট, 5%। আর তাহলে আমরা যখন এটার প্রেজেন্ট ভ্যালু করব, তাহলে পাবো কি, টোটাল বন্ডের ভ্যালু হচ্ছে কত, 810.71 টাকা। এই যে আগের সূত্রের মধ্যে শুধুমাত্র ইন্টারেস্ট রেটের জায়গায় আমরা কি বসাবো, 5%, 4%-এর জায়গায়। তাহলে বন্ডের ভ্যালু কি হয়েছে, কি হচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে এট এ হায়ার ডিসকাউন্ট রেট হায়ার হলে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ সকল ইয়াগুলার পেমেন্ট গুলার প্রেজেন্ট ভ্যালু কি হয়ে যাবে, কম হয়ে যাবে, এবং বন্ড প্রাইস কি হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা, বন্ড ভ্যালু আর টেডিয়াস টু ক্যালকুলেট উইদাউট এ স্প্রেডশিট। সেখানে হচ্ছে এই যে মানে একটা স্প্রেডশিটের মাধ্যমে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, ওদের একটা ইকুয়েশন থেকে এখানে আমাকে যে যে তথ্যগুলা দিতে হয়, এন হচ্ছে কতগুলা ইয়া দিবে, মানে পেমেন্ট দিবে, যদি সেমি অ্যানুয়ালি হয় 20 বছরের জন্য হলে তাহলে বছরে 40টা। আয় হচ্ছে ইন্টারেস্ট রেট, সাপোজ বছরে 10%। আর এয়ার যদি ধরো যে আমরা তো সাপোজ এয়ার জন্য বললাম, মানে সেমি অ্যানুয়ালি হলে তখন আবার সেটা হয়ে যাবে কত পার্সেন্ট, 5% করে। আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কি, এখন আমরা নির্ণয় করতেছি কি, আমরা সাপোজ বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতেছি, তাহলে প্রেজেন্ট ভ্যালুটাই আসলে বের করবো। আর ফিউচার ভ্যালু হচ্ছে কি, বছর শেষে একটা নির্দিষ্ট সময় পর ম্যাচুরিটির পর যে টাকাটা আমরা কি পাবো, যেটা আমরা পাবো। আর পিএমটি হচ্ছে কি, পিএমটি হচ্ছে ওই টাকাটা যেটা আমরা প্রত্যেকটা কুপনে পাবো। সাপোজ 8% কুপনে সেমি অ্যানুয়ালি আমরা 40 টাকা পাইছি, এখানে পিএমটিটা হচ্ছে কত, 40। আমরা যখন ক্যালকুলেটরে এই তথ্যগুলা বসাই দিব, তখন আমরা কি প্রেজেন্ট ভ্যালুর মান পাবো। এই যে আগের সেম উদাহরণটা এখানে কি স্প্রেডশিটের মাধ্যমে এটা কিভাবে করতে হয় সেটা দেখাইছে। যেহেতু আমাদের হাতে কলমে করতে হবে, আশা করি এটা আসবে না, মানে ওটা অত ইম্পর্টেন্ট না। যে তাহলে এখানে ওই জিনিসটাই। আচ্ছা, বলতেছে কর্পোরেট বন্ড আর টাইপিক্যালি ইস্যুড এট ফার ভ্যালু, কর্পোরেট বন্ড গুলো ফার ভ্যালুতে বিক্রি হয়। তার মানে কি করতে হয়, দিস মিনস দ্যাট দ্য আন্ডার রাইটার অফ দ্য বন্ড ইস্যু। আচ্ছা, এটা যখন ফার ভ্যালুতে বিক্রি হচ্ছে, এটা ফার ভ্যালুতে বিক্রি হইতে হইতে হলে তার মানে কি লাগবে, এটা মার্কেটের ইন্টারেস্ট রেট এবং কুপন রেট তার মানে সমান হইতে হবে। কারণ আমরা পড়ছি, একটু আগে পড়ছি, মার্কেটের ইন্টারেস্ট রেট আর কুপন রেট যখন সমান হয় তখন সেটা কি পার ভ্যালুতে বিক্রি হয়। তাহলে দিস মিনস দ্যাট দ্য আন্ডার রাইটার অফ দ্য বন্ড ইস্যু এমন একটা কুপন রেট চুজ করতে হবে দ্যাট ভেরি ক্লোজলি অ্যাপ্রক্সিমেট মার্কেট ইন্টারেস্ট রেটের কি হয়, যেটা সমান হয়। যদি কুপন রেট অপর্যাপ্ত, ইনএডিকুয়েট, তাহলে ইনভেস্টররা কি পার ভ্যালুর ওই পরিমাণ টাকা পেমেন্ট করতে রাজি থাকবে না। After the bond are issued, bondholder may buy or sell bond in the secondary market. In this market, bond value fluctuate inversely with the market interest rate. আচ্ছা, তখন ওই যে সেকেন্ডারি মার্কেটে বন্ডের ভ্যালু কি এর সাথে ইনভার্সলি কি ফ্লাকচুয়েট করে, এই সেকেন্ডারি মার্কেটে আর কি। ইনভার্সলি বলতে বোঝাচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়লে বন্ডের ভ্যালু কমে যায়। এটা তো আমরা একটু আগেই দেখলাম। এই যে এখানে বোঝা যাচ্ছে যে সাপোজ ইন্টারেস্ট রেট 8% আছে, তখন বন্ডের ভ্যালু 1000। ইন্টারেস্ট রেট যখন 10% হয়ে গেছে, বন্ডের ভ্যালু হয়ে গেছে 10.71। The inverse relationship between price and the interest rate is a central feature of the fixed income security. Interest rate fluctuation represent the main source of risk in the fixed income market, and we devote consider attention in chapter 16 to accessing আচ্ছা sensitivity access করার জন্য আমরা কি chapter 16 sensitivity access করছি। আচ্ছা, for now we simply highlight one key factor that determine that sensitivity, namely the maturity of the bond. আচ্ছা, এখানে দেখি আমার সাপোজ 1 বছর মেয়াদি একটা বন্ড, সেটার এখন মার্কেটের ইন্টারেস্ট রেট হচ্ছে 2%, তাহলে এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত টাকা, 1059 টাকা। 1059 টাকা।
এখন মার্কেট ইন্টারেস্ট রেট যদি 4% হয়, আমরা জানি যে কি মার্কেট ইন্টারেস্ট রেট যখন বাড়বে বন্ডের ভ্যালু তত কমতেছে। মার্কেট ইন্টারেস্ট রেট যখন আরো বাড়তেছে তখন কি বন্ডের ভ্যালু আরো কমতেছে। এই যে এটা দেখতেছি। তারপরে হচ্ছে কি এদিকে তাকাইলে একটা জিনিস দেখতেছি যে কি যত বন্ডের কি মেয়াদ বাড়তেছে তত কি একই ইন্টারেস্ট রেটে আমার কি বাড়তেছে, বন্ডের মেয়াদ বাড়লে আমার বন্ডের ভ্যালুও বাড়তেছে সময় বাড়লে। কারণ বন্ডের সময় বাড়লে আমার কি হবে, কুপন গুলার পেমেন্টের পরিমাণ বেড়ে যাবে। 1 বছরে যদি 2টা দেয়, 10 বছরে 20টা দিবে, 20 বছরে 40টা দিবে, 30 বছরে 60টা দিবে। সো বাড়বে, এই জন্য আমার বন্ডের ভ্যালুটাও কি বেড়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা মূলত এই আলোচনায়। এবার হচ্ছে বন্ড প্রাইসিং বিটুইন কুপন ডেট। মানে হচ্ছে গিয়ে এই টপিকটা অবশ্য আমরা আগে পড়ছি, মানে আগের সেকশনে। বন্ড প্রাইসিং বিটুইন কুপন ডেট মানে হচ্ছে সাপোজ বন্ডের পেমেন্ট করা হয় জানুয়ারিতে, আর জানুয়ারি 1 তারিখ, জুলাই 1 তারিখ। এখন আমার কোনো একটা বন্ড যদি ফেব্রুয়ারির 1 তারিখে বিক্রি করি, বা কোনো একটা কুপন পেমেন্ট করার 1 মাস পরে করি, সেল করি, তাহলে তখন এটার প্রাইসিংটা কিভাবে হবে? এই যে 14.2 বলতেছে কি, আচ্ছা এখানে কি বলে দেখি। Equation 14.2 assume that the next coupon payment is in precisely one payment period, either a year or an annual payment bond for an annual payment band অথবা 6 মান্থ। মানে হচ্ছে বন্ডের এগুলা হয় কি বার্ষিক পেমেন্ট করা হয়, অথবা কি 6 মাস পর পর কি করা হয়, পেমেন্ট করা হয়। ওয়ান টু বি এবল টু ভ্যালু বন্ড অল দা। এখন আমরা চাই কি 365 দিনের মধ্যে 365 দিনেরও কি চাইলে কি ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা, in principle, in fact, the bond is between coupon rate does not affect the valuation problem. This procedure is always same. Compute the present value of each remaining payment and sum up. But if you between coupon rate, there will be a fractional period remaining until each payment, and this complicate arithmetic equation. যে এটার কারণে কি একটু ইকুয়েশনে ঝামেলা হয়ে যায়। ফরচুনেটলি বন্ড প্রাইসিং ফাংশন আর ইনক্লুডেড ইন মোস্ট স্প্রেডশিট প্রোগ্রাম। আচ্ছা, এটা বলতেছে স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে আমরা আবার এটা করতে পারি। আসলে হচ্ছে গিয়ে যে ইনভয়েস প্রাইসটা আসলে কিভাবে হবে, ইনভয়েস প্রাইসটা হবে হচ্ছে বন্ডের ফ্ল্যাট প্রাইস মানে ওটা যে প্রাইসটা থাকে। আর এটা হচ্ছে অ্যাক্রুয়েট ইন্টারেস্ট, ওই যে 1 মাসের জন্য যত টাকা ইন্টারেস্ট অ্যাক্রুড হয়েছে। এই যে বন্ড প্রাইস যেটা কোটেড করা থাকে সেটাকে বলতেছে কি, আর টাইপিক্যালি কোটেড অফ net of accurate interest. These prices which appear in the financial paper, এই যে যেসবগুলো ফাইন্যান্সিয়াল পেপারে দেখা যায় সেগুলোকে বলতেছে কি ফ্ল্যাট প্রাইস। when bond pays it coupon, flat price equal invoice price। যখন কুপন পেমেন্ট করা হয় যেদিন, সাপোজ আজকে কুপন পেমেন্ট করেছে, তাহলে আজকে ফ্ল্যাট প্রাইস আর ইনভয়েস প্রাইসটা কি হবে, সেম থাকবে। তবে কি অন্য দিনে করলে তখন তো আবার আমার কি অ্যাক্রুয়েট ইন্টারেস্ট অ্যাক্রুড হবে, এর কারণে কি হবে পরিবর্তন হবে। আচ্ছা,